ইয়াসিন আরাফাত স্যার। বয়স? 25। সমস্যা? স্যার দীর্ঘদিন ধরে পুরো শরীরে চুলকানি, জায়গায় জায়গায় অ্যালার্জির মতো লাল হয়ে যায় আর রক্ত বেরিয়ে আসে। ফায়াজ মনোযোগ সহকারে প্রেসক্রিপশনে নোট করছিল। ঠিক সেই মুহূর্তে ফোন ভাইব্রেট করে বেজে ওঠে। ফায়াজ বিরক্ত হয়, ডান হাত বাড়িয়ে স্ক্রিনের উপরে স্লাইড করে ফোন কেটে সামনে বসা রোগীর দিকে মনোযোগ দেয়। পূর্বে কোনো ওষুধ খেয়েছিলেন? লোকটি হাতে থাকা ফাইল এগিয়ে দিল, ব্লাড টেস্টের রিপোর্ট আর প্রেসক্রিপশন। ফায়াজ পেজ উল্টিয়ে দেখছে, তখন আবার ফোন বেজে ওঠে। বারবার এমন হওয়াতে ফায়াজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। বিরক্তির সাথে উচ্চারণ করে সে। সাইড বাটনে টিপে পাওয়ার অফ করে দেয়। দ্রুততার সাথে প্রেসক্রিপশনে ওষুধ নোট করে সামনের ব্যক্তির দিকে এগিয়ে দিল। অভ্যাস মতো খানিকটা হেসে বলল, মিস্টার ইয়াসিন আরাফাত, টেক দ্য মেডিসিন রেগুলারলি অ্যান্ড মিট মি আফটার 2 উইকস। ওকে স্যার, ধন্যবাদ। ইয়াসমিন আরাফাত বেরিয়ে গেলে ফায়াজ মাথাটা চেয়ারে এলিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে দেয় এখন আর রোগী দেখবে না। অ্যাসিস্ট্যান্ট ঘাড় কাত করল। টেবিলের উপর থেকে কিছু ফাইলপত্র গুছিয়ে বেরিয়ে গেলেন তিনি। মোবাইল হাতে নিতে নিতে ইচ্ছে করছে না ফাইয়াজের, জানে আবার সেই ঘ্যান ঘ্যানোর। জীবনে একটা বিয়ে না খেলে কি হয়? কিছুই হয় না। তার উপস্থিতিতে কেউ একজন অস্বস্তিতে গাঢ় হয়ে থাকুক, তা সে চায় না। তার দিকে নিক্ষেপ করা ঝুমুরের তীর্যক বাণীগুলো আজও মন সপটে ভেসে ওঠে। আপনি ভারী অসভ্য লোক, বারবার ছুঁয়ে দিচ্ছেন কেন? ফায়াজের চেহারা অপমানে থমথমে হয়ে আসে, চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলল। কিছু সময় চুপ থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল সে। বাড়িতে ঢুকেই দেখে কুদ্দুস আহমেদ আর আবিদা খান দাঁড়িয়ে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে আছে তাদের। ফায়াজ মৃদু হেসে বলে, কী ব্যাপার, বিয়ে বাড়ি থেকে চলে আসলে কেন? তুই ফোন ধরেছিলিস না কেন? আবিদা খানের কথায় ফায়াজ ভ্রু কুঁচকে ফেলে। বিরক্ত হয়ে বলল, এটা তো নতুন না। রোগী দেখা অবস্থায় আমি কখনোই ফোন রিসিভ করি না, জেনেও না জানার ভান করছো। শার্টের বোতাম খুলতে খুলতে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। পিছু পিছু তার বাবা মাও আসে। ফায়াজ এবার অতিষ্ঠ হয়ে বলল, এমন করছো কেন? ফ্রেশও হতে দিবে না নাকি? বিকেলে আবার হসপিটাল যেতে হবে, হাতে সময় কম। কুদ্দুস আহমেদ খসখসে গলায় বললেন, বিকেলে কোথাও যাওয়া হবে না। মানে? মানে হচ্ছে সন্ধ্যার পরে তোর আর ঝুমুরের বিয়ে। হোয়াট? ফায়াজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময়ে কিংকর্তব্য বিমূর্ষে ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, একদম মজা করবে না মা, মজা করার মতো কোনো মুড নাই। যার বিয়ে খেতে গেছো শান্তি মতো খাও। ফায়াজ ভাবলেশীন ভাবে তোয়ালে নিয়ে ওয়াশরুমে যাওয়ার প্রস্তুতি নেয়। এর আগে কুদ্দুস আহমেদ পথ আটকায়। চোখে মুখে তার উপচে পড়া বিরক্তি। রাশভারী গলায় বললেন, তুমি তো ফিডার খাওয়া বাচ্চা নও ভাইজা। মজা করার জন্য আমরা নিশ্চয়ই 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে আসিনি। ফায়াজ চোখ ছোট করে, তার মুখে পড়তে পড়তে অবিশ্বাসের ছাপ। অধৈর্য হয়ে বলল, কি বলতে চাও সোজাসুজি বলো তো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? প্রথমেই বললাম আজ তোমার আর ঝুমুরের বিয়ে। ফায়াজ বোকা মনে গেল। হয়তো বিহম্বলতায় কিছুক্ষণ কথাই বলতে পারল না। গাঢ় দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো শুধু। ফায়াজের নিঃশ্বাসগুলো অস্বাভাবিক হয়ে আসে, রক্ত প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। অনেকটা সময় লাগিয়ে নিজেকে ধাতস্থ করে থেমে থেমে যাওয়া কণ্ঠস্বরে বলল, কি বলছো এসব? নিজেরা বুঝতে পারছো? বাংলায় বলা হয়েছে না, বোঝার কোনো কারণ দেখছি না। কি আশ্চর্য, আমি কিছুই বুঝতে পারছি না। মা, দয়া করে তুমি আমাকে সবটা বলো। আবিদা খান আস্তে আস্তে সকাল থেকে হওয়া সকল কথাবার্তা একে একে উপস্থাপনা করলো। ফায়াজ বিস্ময়ে হা হয়ে যায়। বিছানায় বসে পড়ে সে, দুহাতের তালু মিলিত করে ঠোঁট বরাবর এনে রাখে, দৃষ্টি ধবধবে সাদা টাইলসের মেঝেতে। ধীরোৎস্বরে বলল, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আর এটা কেমন বিয়ে? বিয়ের পরে বাবার বাড়িতে থাকবে মানে? এটা ছাড়া উপায় নেই। এখন
এখন শরীয়ত মোতাবেক বিয়ে হবে, আইনত স্বীকৃতি পাবে না, কারণ ঝুমুরের বয়স মাত্র 16। ঝুমুর কি চায়? সে কি রাজি হবে? সে রাজি। ফায়াজ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। আজ যেন একের পর এক চমক পাওয়ার দিন। খুশিতে নাকি উত্তেজনায় বুকের ভেতরটা সমানতালে বেজে ওঠে। স্তব্ধ হয়ে বসে থাকে সেকেন্ড কয়েক। দু চোখ জুড়ে তার রাজ্যের বিস্ময়। কুদ্দুস আহমেদ চসূচক শব্দ করে বলল, গাধার মতো বসে থাকবে নাকি? এই যাত্রায় ফায়াজ হেসে ফেলল। আবিদা খানের বুক হালকা লাগে। চাপা হেসে বললেন, শাড়ি গয়না কিনতে হবে বুঝলি। ফয়েজ মৃদু হেসে সায় জানায়। লজ্জায় আড়ষ্ট হয়ে আছে সে। বিয়ের কথা শুনলে ছেলেরাও লজ্জা পায় নাকি? কী আশ্চর্য! আধা ঘন্টা লাগিয়ে গোসল করে বের হয় নীরব। টেবিলে ইতিমধ্যে খাবার ঢেকে রেখে গেছে কেউ। চেয়ার টেনে বসে পড়ল সে। ভাত মাখিয়ে মুখে তুলবে এমন সময় রায়ান আসে তার রুমে। নীরব ভ্রু নাচিয়ে বলল, কি খবর সাহেব? বিদেশ বিভুঁইয়ে কবে যাবেন? এই তো আর কয়েকটা দিন। নীরবের সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে পড়ল রায়ান। প্রচণ্ড চিন্তার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। নীরব চামচ ভর্তি ডাল প্লেটে নিয়ে প্রশ্ন ছুড়ল, মন খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে? রায়হান সেই অবস্থায় মাথা নাড়ায়। কি হয়েছে? ছেঁকা টাকা খেয়েছিস নাকি? প্রেমই করলাম না কখনো, আবার শেখা। ঝুমুরের জন্য মন কেমন করছে। এতক্ষণ পর কারোর মুখে ঝুমুরের নাম শুনে নীরবের বক্ষস্থলে শীতল স্রোত বয়ে যায়। মনে মনে ভাবল হয়তো রায়হান দেশ থেকে চলে যাবে, তাই মন খারাপ। ভাত খেতে খেতে বলল, মন খারাপ করার কি আছে? এখন দুনিয়া হাতের মুঠোয়, যখন তখন ভিডিও কলে ওর সাথে কথা বলতে পারবি। বিপরীতে রায়হানের গম্ভীর স্বর, আচ্ছা নীরব ভাই, এমন কোনো জাদু নেই যা দিয়ে বোনকে নিজের কাছে রাখা যায়? পৃথিবীর নিয়ম এমন কেন? কেন আপন জায়গা ছেড়ে মেয়েদের চলে যেতে হয়? ইচ্ছে করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব নিয়ম ভেঙে দিতে। বলতে বলতে রায়হানের স্বর কেঁপে ওঠে। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। নীরব খাওয়া থামিয়ে দেয়। সে অপ্রতিভ, অপ্রস্তুত। নিখাত ভারী কণ্ঠে আওড়ালো, এটাই জীবন, এটাই প্রকৃতির নিয়ম। যে নিয়মে 2 দিন বাদেই শান্তাকে এই পরিবারের মায়া কাটিয়ে চলে যেতে হবে, এটা সেই নিয়ম। রায়হান ঠোঁট কামড়ে হাসে। পরপর দিবিষ্ট কণ্ঠে বলল, আমার বিশ্বাস হয় না আমার ছোট বোনটার আজ বিয়ে। চোখের পলকে পাগলিটা কত বড় হয়ে গেছে, তাই না নীরব ভাই? নীরব তড়িৎ রায়হানের দিকে ফেরে। বিস্ফোরিত চোখে তাকিয়ে ঢোক গেলে পরপর চেঁচিয়ে বলে উঠল, আজ ওর বিয়ে মানে? রায়হান ভাবাচাকা খেয়ে যায়। নীরবের চিল্লানোর কারণ খুঁজে পায় না সে। ধীর কণ্ঠে শুধায়, ফায়াজ ভাইয়ের সাথে সন্ধ্যার পর। নীরবের পৃথিবী দুলে উঠল। পায়ের নিচের জমিনটা থরথর করে কেঁপে উঠল। বুক ছিঁড়ে আর্তনাদ বেরিয়ে আসে তার। ভেঙে যায় টুকরো টুকরো করে জমানো মন সাপোর্টের সাজানো সংসার। আগেরবার হারাতে হারাতেও পাওয়া জিনিস দ্বিতীয়বার হারানোর শক্তি নেই তার। কান্নারা দলা পাকিয়ে যায়। পুরুষ মানুষ কাঁদতে পারে না। কে বের করেছে এই নিয়ম? তুমি জানতে না নীরব ভাই? ভার হওয়া মাথা দুদিকে নাড়ায় নীরব। রায়হান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আজ সকালেই সব ঠিকঠাক হলো। নীরব আনমনেই জড়ানো গলায় বলল, আবার ঝুমের রানী রাজি হয়েছে রায়হান? রায়হান হকচকিয়ে যায়। কানে বাজে নীরবের আমার ঝুমুর রানী বলা কথাটা। তবু মুখ ফুটে বলল, হ্যাঁ, ফুপুরা সবাই মিলে রাজি করিয়েছে। নীরব আহত দৃষ্টিতে তাকায়। তিক্ততা ভরা গলায় বলল, তোরা মেয়েটাকে শান্তি দিলি না। এক মুহূর্ত সময়ও ব্যয় না করে লম্বা লম্বা পা ফেলে রুম ত্যাগ করে সে। ফেলে রাখা প্লেটের বাকি খাবারের দিকে তাকিয়ে রায়হান দীর্ঘশ্বাস ছাড়ে। নীরবের প্রতিক্রিয়া কিসের ইঙ্গিত দিল অনেকটাই যেন বুঝে গেল। তপ্ত রোদে মাথা ঘোরে নীরবের। পায়ের মধ্যে ফুরছে অগণিত ছোট ছোট ইটের টুকরা। খালি পায়ে বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে এসেছে সে। হাঁটতে হাঁটতে সুচালো ইটের কোণায় পা কাটে। রক্ত রক্ত হয়তো বেরিয়েছে, তবে হৃদয়
হয়ে যাওয়ার মতো। কষ্ট নয়, নিরিবিলি ফাঁকা জায়গায় পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল সে। হাহাকার করে ভেঙে আসা গলায় বলল, তোকে ভালোবেসে এই হৃদয়টা রোজ রোজ ভেঙেছি। কত স্বপ্ন সাজিয়ে পুষে রেখেছিলাম। আমার রাজ্যের রানী কেন হলি না ঝুমুর? আমি কি নিয়ে থাকবো বল? কেন এত লুকিয়ে চুরিয়ে থেকে আমাকে তোর প্রতি আকর্ষিত করলি? ভালোবেসে কি অন্যায় করেছিলাম আমি? কেন বুঝলি না একটা মানব তোকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে? হাঁটু মুড়ে বসে দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ওঠে নীরব। ঠোঁট জোড়া নেড়ে বলল, তুই হয়তো কখনোই জানবি না, কেউ একজন তোর অগোচরে তোকে ভালোবেসে ফেলেছিল। আমার হৃদয়, আমার ভঙ্গ হৃদয় আর জোড়া লাগবে না ঝুমুর রানী। কোনোদিন জানবি না কত ভালোবেসেছিলাম, কত স্বপ্ন সাজিয়েছিলাম আমার আপন নীরে। আমার ভালোবাসা ভালো থাকুক অন্যের ভালোবাসায়। আমার হৃদয়ের রানী, আমার ঝুমুর রানী ভালো থাকুক। আমি না হয় তার ভালো থাকা দেখেই বাকি জীবন কাটিয়ে দেব। বাদামি ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসল সে। অশ্রুরাজ ভিড় জমিয়েছে, মনে হচ্ছে প্রতিযোগিতায় নেমেছে। ঠোঁট নড়ল, অস্ফুট আওয়াজ হলো, ভালো থেকো। ফারিয়ার কথায় আচমকা ঝুমুরের কান্না থেমে যায়। দ্রুত আয়নার দিকে তাকায় সে। ফারিয়া, শান্তা, মেহেরিমা একযোগে হেসে ওঠে। ঝুমুর দাঁত কটমট করে তাকে বোকা বানানো হয়েছে, তবে বিশেষ কোনো লাভ হয় না। সবগুলো মারি দেখিয়ে হাসছে। ঝুমুর মনে মনে গালিগালাজ করে মনোযোগ দেয় শান্তার দিকে। বাসন্তীর রঙের শাড়িটাকে বাঙালি স্টাইলে পরিয়ে দিচ্ছে শান্তা। শাড়িতে পিন আপ করতে করতে বলল, এত কান্নার কি আছে? তোর তো আফসোস লাগছিল আমার বিয়ে জামাই নিয়ে খেতে পারবি না বলে। এবার হলো তো। আমি তো মজা করে বলেছিলাম বুবুই। মেহেরিমা মুখ দিয়ে চুচু শব্দ করে বলল, মজা না, তুই সিরিয়াসলি বলছিলি? হয়তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়াও করছিলি যেন তোর বিয়েটা আগে হয়। ঝুমুরের মুখ কাদো কাদো, ডাহা মিথ্যে কথা এইসব। মুখ অন্যদিকে ফিরিয়ে কোনো রকমে নাক টেনে বলল, তোর মতন খাম্বা বোন থাকলে জীবনে আর শত্রুর প্রয়োজন নেই। মেহেরিমা হাহাকার করে উঠল, হাপিত্তেশ করে বলল, দেখলি ফারিয়া, দেখলি এখন তোর ভাইয়া বিয়ে করতে এলো না, কিন্তু কিন্তু এর আগে ম্যাডামের পা আসমানে উঠে গেছে, জমিনে পড়ে না। বোন থেকে শত্রু বানিয়ে দিল। হায় হায়, দুধ কলা দিয়ে ভালোবাসা দিয়ে কালসাপ পুষেছিলাম। ফারিয়া একটু জ্ঞানী জ্ঞানী ভাব ধরে বলল। এখন কি করা যায় বলতো মেহের? মেহেরিমা আফসোসে সুরে বলল, কি করবি সারা জীবন এই ড্যাংরা মার্কা ভাবিনি খাটবি? তোদের জীবন গেছে আলুর বাইনাইয়া ছাড়বো। হ্যাঁ। ঝুমুর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, ক্যাটকেটে গলায় বলল, বিয়েটা হোক শুধু, তোদের আমি দেখে নিব। দেখিস গুন্ডিও। ফারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়ের কি যে হবে? আহারে আমার সাদাশীতে কিউট ভাইটার কবলে একটা কি জুটতে চলেছে। শান্তা মিটি মিটি হাসছে। ওরা যে এইসব ঝুমুরের কান্না বন্ধ করার জন্য করছে সে বেশ বুঝেছে। ঝুমুর ফ্যাচ ফ্যাচ করে বলল, কিছুই বলবে না তাই না বুবুই? সময় আমারও আসবে, দেখে নিও। ঠাস করে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে পড়ল ঝুমুর। শান্তা এসে পিছন থেকে জড়িয়ে ধরল। ঝুমুরের কাঁধে নিজে থুতনি রেখে বলল, মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। আমার বোনটা তো পৃথিবীর সব সৌন্দর্যকে ছাপিয়ে গেছে। ফায়াজ ভাইয়ের সত্যি পছন্দ আছে। ঝুমুরের বুক ধক করে উঠে। এই একটি নাম তাকে অস্বস্তিতে ফেলে দেয়। লজ্জায় সংকোচে ঝুমুর গুটিয়ে গেল। চোখ নামিয়ে নিল তড়িৎ। শান্তা বোধহয় বুঝল। শব্দহীন হেসে ঝুমুরকে ছেড়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে মেহেরিমাকে বলল, মিমের নাম্বারে আরেকবার কল দে। সেই সকালে বেরিয়েছে, এখনো আসার নামগন্ধ নেই। পার্লারে এত সময় লাগে? নাম্বার বন্ধ থাকলে কি করব? আর একটু অপেক্ষা করে রবিনকে পাঠিয়ে দিতে হবে। এর মধ্যেই রুবিনা বেগম ঘরে ঢুকলেন। তার কথা শেষ করেই তিনি চলে যান। শান্তার ফারিয়া মিলে ঝুমুরকে ধরতেই ঝুমুর শান্তার বুকে আছড়ে পড়ে, জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। শান্তাও কাঁদছে।
ঝুমুর তো তারও এখানে থাকবে, কিন্তু সে তো আর মাত্র 2 দিন বাদে সব ছেড়ে ছুড়ে চলে যাবে। শান্তার হাতের বেষ্টনী শক্ত করে ঝুমুরকে আঁকড়ে ধরে। দুজনের কান্নার বেগ ক্রমশ বেড়ে যেতে থাকলো। ফারিয়া আর মেহেরিমা জোর করে তাদের আলাদা করে। টেনে হিচড়ে দুজনে মিলে ঝুমুরকে নিচে নিয়ে চলে যায়। শান্তাও চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আস্তে আস্তে নিচে নেমে যায় সেও। পুকুর পাড়েই হবে গায়ে হলুদ। আব্দুর খানের এক কথা, হুট করে বিয়ে হচ্ছে বলে এমন না যে বিয়েতে কোনো মজা হবে না, কোনো আনন্দ করা হবে না। আমার মেয়ের বিয়েতে আমরা সবাই মজা করব। সব অনুষ্ঠান হবে ঝুমুরের বিয়েতে। পুকুর পাড়ে এনেই ঝুমুরকে একটা চেয়ারে বসিয়ে দিল মেহেরিমা। কিছুটা ঘরোয়াভাবে হওয়ায় গায়ে হলুদেও আত্মীয় স্বজন সহ পাড়াপড়শির অনেকে এসেছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। ঝুমুর মাথা তুলছেন না, এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ছে সে। দু চোখে দৃষ্টি ঝাপসা হয়ে আছে। রুবিনা বেগম সাফিয়া বলে ডাকতে ঝুমুর তড়িৎ বেগে মাথা উঠায়। সকালের পর থেকে মায়ের সাথে দেখা হয়নি তার। সাফিয়া বেগমের হাতে হলুদের বাটি। তিনি কাছে আসতেই ঝুমুর চট করে দাঁড়িয়ে যায়। সাফিয়া বেগমকে জড়িয়ে ধরে আকুল হয়ে ডাকে, মা, ও মা, মা গো, আমার অনেক কষ্ট হচ্ছে মা, মা কথা বলো। নিজেকে খুব করে শাসিয়ে এসেছে সাফিয়া। কিছুতেই মেয়ের সামনে কাঁদবেন না। শক্ত হতে গিয়েও হতে পারলেন না। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঝুমুরকে। ঝুমুরের কান্না বাড়ে, কাঁদে সাফিয়া বেগম নিজেও। দুজনের কেউই কথা বলতে পারছেন না। কান্নার হিড়িকে কেবল পিঠ উঠানামা করছে। বিয়ে বাড়ির সকলের চোখে পানি, সকলে কাঁদছে। শান্তা গিয়ে রায়হানকে নিয়ে আসে। রায়হান পুকুর ঘাট পর্যন্ত এসে আর সামনে এগোয় না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে চলে যায়। শেষমেশ রুবিনা আর সাফিয়া মিলে তাদেরকে আলাদা করে। চোখের পানিতে চ্যাটচেটে হয়ে যায় সারা মুখ। মুখের কাজল লেপটে ছড়িয়ে ছিটিয়ে যায় ঝুমুরের। সাফিয়ার মুখ আঁচল চাপা দেয়। ঝুমুরের মুখে খানিকটা হলুদ লাগিয়ে এক প্রকার দৌড়ে চলে যান তিনি। বাড়ির সবাই একে একে হলুদ লাগায় ঝুমুরকে। এই কথা ওই কথা বলে হাসানোর চেষ্টা করলেও ঝুমুর উদাসীন হয়ে বসে থাকে। চোখ থেকে ঝরছে বড় বড় ফোঁটায় অশ্রু। পার্লার থেকে বাড়িতে আসতে আসতে মিমের দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। চুল রিবন্ডিং করতে টাইম লেগেছে বেশি। পেডিকিউর মেনিকিউরও করিয়েছে। এখন ফুল পারফেক্ট লাগছে তাকে। আস্তে আস্তে হেঁটে বাড়িতে ঢুকতেই পুকুর পাড় থেকে হট্টগোলের শব্দে দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড থম মেরে শুনে ভালোই হইচই হচ্ছে। কী কারণে এত শব্দ? মিম অবাক হয়। বড় বড় কদম ফেলে দ্রুততার সাথে পুকুর পাড়ের কাছে যায়। অনেক মহিলার বাচ্চারা দৌড়ে দৌড়ে একজন আরেকজনকে হলুদ মাখিয়ে দিচ্ছে। ফারিয়া কালিওয়ালা একটা পাতিল এনে মেহেরিমার মুখে ঘষে দিয়ে ভেঙে গেল। মিমের ভ্রুদয় গুটিয়ে আসে। হঠাৎ এত উল্লাস হচ্ছে কেন তার মাথায় ধরে না। সে আস্তে আস্তে ভিড় ঠেলে ভেতরে গিয়েই তার চক্ষু চড়ক কাজ। ঝুমুরকে হলুদ মাখা অবস্থায় বসা দেখে মাথা ভন ভন করে ঘুরে চেঁচিয়ে বলল, এইসব কি? ওকে এখানে বসিয়ে রেখেছেন কেন? আর হলুদ কেন মাখিয়েছেন? সাথে সাথে চেঁচামেচি থেমে যায়। সকলে অবাক হয়ে মিমের দিকে তাকায়। কেউ একজন রসিকতা করে বলল। মিম বিস্ময়ে হা হয়ে যায়। ঝুমুর তখনও উদাসীন হয়ে আছে, না কাঁদছে আর না কারোর দিকে তাকাচ্ছে। মিম কিছুক্ষণ ঝুমুরকে পরখ করে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে। হাত ধরে তাকে টেনে বসা থেকে দাঁড় করিয়ে দেয়। অত্যন্ত কঠিন কর্কশ ভাষায় প্রশ্ন করল, ওরা কি বলছে ঝুমুর? তোর বিয়ে মানে? কার সাথে বিয়ে তোর? আর আমি কিচ্ছু জানি না কেন? আফিয়া বেগম উত্তর দিয়ে বললেন, মোবাইল বন্ধ করে রাখলে আমরা জানবোটা কি করে? বাড়ির মেয়ে সারাদিন পার্লার থেকে বিকেলে বাড়িতে এসেছে। মিম খেয়াল করলো তার ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে।
সে কিছু বলতে যাবে তার আগেই আফিয়া বেগম হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। কাট কাট গলায় বললেন, তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই।